আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল চান্স ব্লগস বিডিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা দেখার জন্য। মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কিন্তু আমরা প্ল্যান করছিলাম ঢাকার কাছেই কোথাও সারাদিনের জন্য বেড়াতে যাব। কিন্তু ছুটির দিন আসলেই দেখা যায় হয় আমার অথবা ওদের বাবার কোনো না কোনো জরুরি কাজ পড়ে যায়, তাই যাব করে যাওয়া হচ্ছিল না। তবে আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি ঢাকার কাছেই খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ২ মেয়ে কিন্তু খুবই খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই রেডি হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্য। আর যেহেতু বাচ্চাদের সাথে নিয়ে যাচ্ছি তাই বেড়ানোর জন্য আগে থেকে একটা গাড়ি ঠিক করা ছিল। তবে দুর্ভাগ্যবশত আমাদের ঠিক করা গাড়িটা আসতেও বেশ অনেকটাই দেরি করেছে। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল ৮টায়, সেখানে আমাদের গাড়ি এসে পৌঁছেছে সকাল ১০টায়। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে বসেছি। আর আমাদের সঙ্গে আমার দেবরের পরিবারও যাবে আজকে বেড়াতে। আসলে বেড়াতে একা একা গেলে কিন্তু ভালো লাগে না। বেড়ানোর সময় যত বেশি মানুষ হয় বেড়ানোর মজাটা কিন্তু ততটাই বেড়ে যায়। তো আমার দেবরের পরিবারও নির্ধারিত জায়গা থেকে গাড়িতে উঠেছে। তারপর সবাই মিলে গল্পগুজব করতে করতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের গাড়িটা যাচ্ছিল পূর্বাচল ৩০০ ফিট রাস্তা দিয়ে। আর রাস্তাগুলো দুপাশে এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন ঢাকার না বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই তো দেখতে দেখতে আমরা আমাদের বেড়ানোর নির্ধারিত জায়গায় চলে এসেছি। আমরা আজকে এসেছি ঢাকার অদূরে গাউসিয়ার ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে। আর এই পার্কটা কিন্তু এই বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছে। একদম আধুনিক আর সুসজ্জিত একটা পার্ক। তো বেড়ানোর জন্য বেশ অনেকগুলো পার্কে আমরা সিলেক্ট করেছিলাম। তার মধ্যে অনেক খোঁজখবর নিয়ে আমাদের কাছে মনে হলো যে সুবর্ণগ্রামে বেড়াতে আসাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর পার্কটাতে ঢোকার পরও আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের সিদ্ধান্তটা আসলে একদম সঠিক ছিল। আর সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে কিন্তু রাতে থাকার ব্যবস্থাও আছে। এখানে বেশ অনেকগুলো রিসোর্ট আছে যেখানে চাইলে রুম বুকিং নিয়ে রাতেও থাকা যায়। তবে আমাদের রাতে থাকার কোনো ধরনের পরিকল্পনা ছিল না, তাই আমরা রুম বুকিং নেইনি। আমাদের ইচ্ছে ছিল সারাদিন ঘুরে আমরা সন্ধ্যার আগেই পার্ক থেকে বেরিয়ে পড়ব। আর এই তো পার্কটাতে ঢোকার পরপর এখানে একটা রেস্টুরেন্ট আছে। তা আমরা রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছি। তারপর রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর একটা লেক দেখতে পেলাম। লেকটার চারপাশে কিন্তু প্রচুর সবুজ গাছপালায় ঘেরা। তো এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। বেশ অনেকগুলো ছবিও তোলা হয়েছে। তারপর আমাদের সবারই মনে হলো যে সম্পূর্ণ সুবর্ণগ্রাম পার্কটাকে এক নজরে ঘুরে দেখা দরকার। আর সুবর্ণগ্রাম পার্কটা হচ্ছে ১০০ একর জমির উপর অবস্থিত, অর্থাৎ এত বড় একটা পার্ক যেটাকে আসলে হেঁটে দেখা সম্ভব ছিল না। আর মজার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ পার্কটার ভেতরে ঘুরে দেখার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কার, বাগি কার এবং মিনি ট্রেনও ছিল। তাই আমরা সবাই মিলে একটা মিনি ট্রেনে উঠে বসলাম সম্পূর্ণ পার্কটাকে ঘুরে দেখার জন্য। আর এই বাগি কার বা মিনি ট্রেনে পার্কটাকে ঘুরে দেখার জন্য ৫০ টাকা করে টিকিট কাটতে হয়। আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, সুবর্ণগ্রামে প্রবেশ মূল্য হচ্ছে ৩০০ টাকা। তবে এখানে কিন্তু দুটো প্যাকেজ সিস্টেমও আছে। একটা হচ্ছে ৮০০ টাকা, আরেকটা হচ্ছে ১০০০ টাকা। এই প্যাকেজ সিস্টেমের মধ্যে কিন্তু সুবর্ণগ্রামের প্রবেশ ফি, দুপুরের খাবার থেকে শুরু করে বেশ কিছু রাইডের টিকিটও রয়েছে। চাইলে সেই প্যাকেজের টিকিটগুলোও কেটে নেওয়া যায়। অথবা চাইলে ৩০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে পার্কে প্রবেশ করার পর আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন রাইডের জন্য আলাদাভাবে টিকিট কিনতে পারেন বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা যায়। তো আমরাও জনপ্রতি ৮০০ টাকার যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজের টিকিটই কেটে নিয়েছিলাম। এই ছিল সুবর্ণগ্রামে প্রবেশের ক্ষেত্রে কিছু তথ্য। তাছাড়া যারা গাড়িতে না এসে বাসে করে সুবর্ণগ্রামে আসতে চান তাদের জন্য তথ্য হচ্ছে, সুবর্ণগ্রামটা যেহেতু ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত, তাই নরসিংদী ভৈরব বা কিশোরগঞ্জগামী যে কোনো বাসে করে আপনারা গাউসিয়া চলে আসতে পারেন। গাউসিয়া থেকে অটোরিকশায় করে খুব সহজেই কিন্তু সুবর্ণগ্রামে আসা যায়। সেক্ষেত্রে যাতায়াতের সময়টা একটু বেশি লাগলেও খরচটা কিন্তু একদমই হাতের নাগালে চলে আসবে। আর এই তো আমরা মিনি ট্রেনে করে সুবর্ণগ্রামের সম্পূর্ণটাকে ঘুরে দেখছি। আসুন আমাদের সঙ্গে আপনাদেরও সুবর্ণগ্রামটা এক নজর দেখিয়ে দিই।
মিনি ট্রেনে করে সম্পূর্ণ সুবর্ণগ্রাম পার্কটা ঘুরতেও কিন্তু আমাদের প্রায় 10 মিনিট সময় লেগেছে। আর পার্কটা ঘুরতে ঘুরতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। প্যাকেজ টিকিট অনুযায়ী আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল সুবর্ণগ্রামের ভেতরেই অবস্থিত পদ্মা রেস্টুরেন্টে। তাই ভাবলাম পার্ক ঘোরা শেষে রেস্টুরেন্টে গিয়ে আগে আমরা দুপুরের খাওয়াটা সেরে নিই। তাই আবার রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করেছি। আগেই বলেছি সম্পূর্ণ সুবর্ণগ্রাম পার্কটা 100 একর জায়গার উপরে অবস্থিত। আর দেখতেই পাচ্ছেন পার্কের ভেতরে প্রতিটি দেয়ালে কিন্তু খুব সুন্দর ওয়াল আর্ট করা। সম্পূর্ণ পার্কটা ঘোরার সময় আমি এমন একটা দেয়াল পেলাম না যেটাকে এমনিতেই খালি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। সম্পূর্ণ পার্কটা দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য এঁকে রাখা হয়েছে, যাতে আপনি যখন পার্কটার ভেতর দিয়ে হেঁটে যাবেন তখনও মনে হবে প্রাকৃতিক পরিবেশের খুব কাছাকাছি আছেন। তো আমরা হাঁটতে হাঁটতে পদ্মা রেস্টুরেন্টে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করব। আর পদ্মা রেস্টুরেন্টের ভেতরে কিন্তু আলাদাভাবে একটা কনফারেন্স হল করে রাখা হয়েছে, যেখানে চাইলে পিকনিক, যে কোনো পার্টি বা কনফারেন্স করা যায়। এই যে ঢুকেই সামনে যে বিল্ডিংটা, এটা কিন্তু আলাদা একটা কনফারেন্স হল। আর রেস্টুরেন্টটা এক সাইডে অবস্থিত। আর এই তো পদ্মা রেস্টুরেন্টের ভেতরেও কিন্তু প্রতিটা দেয়ালের মধ্যে খুব সুন্দর করে ওয়াল আর্ট করে রাখা হয়েছে। আর রেস্টুরেন্টের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু খুব ভালো। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম তার লাঞ্চ মেনুতে ছিল প্লেন পোলাও, চিকেন রোস্ট, ডিম ভুনা, সালাদ আর সাথে ছিল খাবার পানি। আর খাবারগুলোকেও তারা আগে থেকে ট্রেতে রেডি করে রাখে, তাই খাবার নেওয়ার জন্যও কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর আবার বেরিয়ে পড়েছি। কারণ এখন যেহেতু শীতকাল, দিন অনেকটাই ছোট হয়ে এসেছে, আমরা চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি আমাদের ঘোরাঘুরি শেষ করে নিতে, কারণ হাতে খুব বেশি সময় ছিল না। তাই সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সুবর্ণগ্রামের মূল আকর্ষণ বা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সুবর্ণগ্রামের ভেতরে এই লেকটি আর তার ভেতরে সাফারি পার্ক। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিলাম আমরা সাফারি পার্কটা ঘুরে দেখব, তারপর লেকের চারপাশে আর লেকের ভেতরেও স্পিড বোটে করে ঘুরে বেড়াবো। আর এই তো সাফারি পার্ক ঘোরার জন্য এখানে কিন্তু আলাদাভাবে গাড়ি আছে। তো আমরা যে প্যাকেজটি নিয়েছি তার মধ্যে যে টিকিট আছে, চাইলে সেখানে সাফারি পার্কেও ঘোরা যায়। আবার এখানে কিন্তু ঘোড়ার গাড়িও আছে, চাইলে ঘোড়ার গাড়িতে ওঠা যায়। তবে ঘোড়ার গাড়িতে যেহেতু সবাই একসঙ্গে ওঠা সম্ভব না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম সাফারি কারে করে সাফারি পার্কটাই প্রথমে ঘুরে দেখাবো। আর এই কারটা সাফারি পার্কে ঘোরার পাশাপাশি লেকটার চারপাশেও ঘুরে দেখাবে, ফলে সাফারি পার্কটাও দেখা হয়ে যাবে, সেই সঙ্গে লেকের চারপাশের সৌন্দর্যটাও উপভোগ করা হয়ে যাবে। আর এই সাফারি কারও কিন্তু এখানে বেশ কয়েকটা আছে, তাই কারে উঠেও কিন্তু খুব একটা সময় নষ্ট করতে হয় না। এই তো সাফারি কারটা অলরেডি চলতে শুরু করে দিয়েছে সাফারি পার্কের উদ্দেশ্যে। লেকের পাশে যে রাস্তা আছে সেটা ধরেই সাফারি পার্কের দিকে এগিয়ে যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন লেকটাও কিন্তু ভীষণ সুন্দর, আর লেকের চারপাশে কিন্তু প্রচুর সবুজ গাছপালায় ঘেরা। একদিকে লেকের সৌন্দর্য, আরেকদিকে সবুজ প্রকৃতি, দেখলে মনে হবে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। আর এরকম জায়গায় গেলে যে কারোই কিন্তু মন ভালো হতে বাধ্য। আর এই তো দেখতে দেখতে সাফারি কারটা কিন্তু সাফারি পার্কের ভেতরে প্রবেশ করছে। সাফারি পার্কটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণীকে খাঁচার ভেতরে না রেখে খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ঢুকলে মনে হবে আপনি ছোটোখাটো কোনো জঙ্গলের ভেতরেই চলে এসেছেন। এখানে বিভিন্ন প্রজাতির বন গরু, বেশ কয়েক প্রজাতির ঘোড়া, উট পাখি এবং ইমু পাখি আছে। শোনা গেছে কয়েক মাসের মধ্যে এই সাফারি পার্কে হরিণও চলে আসবে, অর্থাৎ যারা কয়েক মাস পরে এই সুবর্ণগ্রামে বেড়াতে যাবেন তারা কিন্তু এখানে হরিণও দেখতে পাবেন। সাফারি পার্কের ভেতরে সাফারি কারটা চলতে চলতে এক জায়গায় কিছুক্ষণের জন্য থেমে থাকে, যেখানে বেশ কিছু ইমু পাখি ছিল। পাখিগুলো ফেন্সের কাছে হাঁটাহাঁটি করছিল আর খাবার খাচ্ছিল। তো আমি ক্যামেরায় পাখিগুলোকেও একটু ভিডিও করে নিলাম। গাড়িতে বসা অন্যান্যরাও কিন্তু পাখির সঙ্গে ছবি তুলছিল আর ভিডিও করছিল। আর বাচ্চারা তো এত কাছ থেকে বন্য প্রাণী দেখতে পেয়ে ভীষণই খুশি ছিল।
সাফারি কারটা বেশ কিছুক্ষণ থেমে থাকার পর আবার চলতে শুরু করেছে। আর এই তো আমরা সাফারি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। সাফারি পার্ক থেকে বের হয়ে লেকের চারপাশে যে বাকি জায়গাটুকু ছিল সেটাও সাফারি কার আমাদের ঘুরিয়ে একদম যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম সেখানেই আবার আমাদেরকে নামিয়ে দেয়। লেকটার চারপাশ দিয়ে ঘোরার সময় দেখছিলাম যে লেকের উপরেও কিন্তু বিভিন্ন ধরনের ফুড কোর্ট আর রেস্টুরেন্ট তৈরির কাজ চলছিল। যেহেতু পার্কটা খুব বেশি দিন হয়নি তৈরি করা হয়েছে, তাই পার্কের ভেতরে বিভিন্ন নির্মাণ কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আমরা যখন পার্কের মধ্যে মিনি ট্রেন দিয়ে ঘুরছিলাম তখনও কিন্তু দেখছিলাম বিভিন্ন জায়গায় আরও অনেক রিসোর্ট তৈরি করা হয়েছিল রাতে থাকার ব্যবস্থা করার জন্য। সাফারি কারে করে লেকের চারপাশে ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই আবার ছুটলাম স্পিড বোটের দিকে, কারণ লেকের চারপাশে সৌন্দর্য তো উপভোগ করা হলো, এখন স্পিড বোটে করে লেকের পানির মজা উপভোগ করার পালা। তো স্পিড বোটে ওঠার সময় সবাই অবশ্যই একটু ভয় পাচ্ছিল, তবে স্পিড বোটে ওঠার পর যখন স্পিড বোট চলতে শুরু করলো তখন কিন্তু সবাই অনেক বেশি উপভোগ করেছে। আর লেকের উপরে স্পিড বোটে ভ্রমণটা আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা ছিল। তো সব মিলিয়ে মনে হচ্ছিল সুবর্ণগ্রামে বেড়াতে যাওয়াটা পুরোপুরি সার্থক হয়েছে। স্পিডবোট ভ্রমণ শেষে আমরা কিন্তু লেকের পাশে বেশ অনেকক্ষণ বসেছিলাম। লেকের পাশে খুব সুন্দর বসার জায়গা ছিল, সেই সঙ্গে লেকের পাশে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চা, কফি, ফুচকা, এমনকি শীতের পিঠা খাওয়ারও ব্যবস্থা ছিল। তো সেখান থেকে বের হয়ে আমরা আবার হাঁটা ধরলাম রাইডে ওঠার জন্য। তবে আমাদের বাচ্চারা রাইডে উঠতে খুব একটা আগ্রহী ছিল না, শুধুমাত্র তারা মিনি ট্রেনে উঠতে চাইছিল, তাই সবাই মিলে মিনি ট্রেনে উঠে বসলাম। আর মিনি ট্রেনের ট্র্যাকটা ছিল সুবর্ণগ্রামের গাছপালার মাঝখান দিয়ে। ট্রেনটা যতটা সামনের দিকে এগিয়ে চলছিল মনে হচ্ছিল আমরা কোনো গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আর ভেতরে ছোট্ট একটা ভূতের বাড়িও ছিল, যেটার ভেতর দিয়ে যাওয়ার সময় বাচ্চারা ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল। ট্রেন থেকে নেমে বাচ্চাদেরকে বলা হয়েছিল আরও রাইডে ওঠার জন্য, কারণ আমাদের কাছে বেশ কিছু টিকিট বেঁচে গিয়েছিল, কিন্তু বাচ্চারা আর কোনো রাইডে উঠতে আগ্রহী ছিল না। শুধুমাত্র মানহা আরেকটা রাইডে উঠতে চেয়েছিল, তাই ওকে মিনি হর্সে উঠিয়ে নিলাম। তো মানহা যখন মিনি হর্স থেকে নামলো তখন প্রায় আসরের সময় পার হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের আজানের সময় অনেকটা হয়ে এসেছিল। তাই আমরা ভাবলাম যে আর খুব বেশি সময় নষ্ট না করে আমাদের সুবর্ণগ্রাম থেকে বের হয়ে যাওয়া দরকার। তাই আবার আমরা হাঁটা ধরলাম সুবর্ণগ্রামের মেন গেটের দিকে। তো গেটের কাছে খুব সুন্দর সুন্দর ওয়াল আর্ট আর স্কাল্পচার তৈরি করা ছিল, তো সেখানে আমরা বেশ কিছু ছবি তুলেছি। তারপর সুবর্ণগ্রাম থেকে বের হওয়ার উদ্দেশ্যে আবার হাঁটা ধরেছি। সুবর্ণগ্রামের মেন গেট থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সারাদিন যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের এবং বাচ্চাদের প্রচুর হাঁটা হয়েছিল, তাই সবাই অনেকটা ক্লান্ত ছিলাম। তাই ভাবলাম যে যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যাবে ততটাই রেস্ট নেওয়া যাবে। আর আমরা গিয়েছিলাম 15ই ডিসেম্বর শুক্রবার দিন। তারপরের দিন 16ই ডিসেম্বর ছিল বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে আমার স্কুলে আর মেয়েদের স্কুলেও ছোটোখাটো কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। তাই ভাবলাম যে বাসায় গিয়ে একটু রেস্ট নিতে পারলে পরের দিন 16ই ডিসেম্বরটা খুব ভালোভাবে উদযাপন করা যাবে। তো সুবর্ণগ্রামে ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত হয়ে গেলেও সারাদিন শেষে সুবর্ণগ্রাম ভ্রমণটার কথা যখন মনে পড়ছিল তখন কিন্তু সবাই মনে মনে খুবই আনন্দিত ছিলাম। তো আপনাদের কাছে আমাদের সুবর্ণগ্রাম ভ্রমণের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।